চ্যাম্পিয়ন্স লিগে এমন একটা রাত গেছে যে এরপরে আসলে এটা নিয়ে অনেক কথা বলা সম্ভব। আমরা যদি ম্যাচ বাই ম্যাচ হিসেবে যদি আসি, সবার প্রথমে আসলে কোন ম্যাচটার দিকেই সবার ফোকাসটা ছিল, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির ম্যাচটায়। ইতিহাদ স্টেডিয়ামে আগুন লাগলো ম্যাচ শুরুর আগে, তখনই মানে একটা অশনি সংকেতের ইঙ্গিত আসলে অনেকেই দিচ্ছিল না সিটির আসলেই সবশেষ। এবং যখন ফার্স্ট হাফটা সিটি পিছিয়ে থেকে একেবারে লাস্ট মোমেন্টে গোল খেয়ে তারা আসলে সেকেন্ড হাফের ব্রেকে গেল, ফার্স্ট হাফের ব্রেকে গেল, পেপ গার্দিওলার চেহারাটাই দেখুন। তবে যা হবার সব হলো সেকেন্ড হাফে স্যাভিনিওকে মাঠে নামানোর পর। এক্স্যাক্টলি, কোভাচিচ গোল করলেন, একা ফাঁকায় দৌড়ে যাচ্ছিলেন, তাকে আটকাতে পারেনি ক্লাব ব্রুজ। এরপরে একটা আত্মঘাতী গোল এবং পরে গিয়ে সাভিনিও স্বস্তি এনে দিয়েছেন ম্যানচেস্টার সিটিকে, এবং ম্যানচেস্টার সিটি থ্রু করে গেছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে 22 নম্বর দল হিসেবে। ম্যান সিটি এবং ক্লাব ব্রুজের এই ম্যাচ নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা যায়। আমরা ম্যান সিটি থেকে থাকবো নাকি আমরা অন্যদিকে যাবো? ম্যান সিটিটা শেষ করে যাই তাহলে। দেখেন, ম্যানচেস্টার সিটি এবং ক্লাব ব্রুজের ম্যাচটা, যে ম্যাচটায় ম্যানচেস্টার সিটিকে স্নায়ুচাপ পেয়ে বসেছিল, এবং যখন গোলটা করলো ক্লাব ব্রুজ কাউন্টার অ্যাটাকে, ক্লাসিক কাউন্টার অ্যাটাকের গোল, বারবার যখন ম্যান সিটি কাউন্টার অ্যাটাকে পড়ছিল, মানে ক্লাব ব্রুজ যখন কাউন্টার অ্যাটাক করছিল, তখন মনে হচ্ছিল যে ম্যান সিটি যে কোনো সময় বিপদে পড়তে পারে। সিটি ফার্স্ট হাফে কিছুই তৈরি করতে পারে নাই, এবং যখন হাফ টাইম হইল ওই সময় ম্যান সিটির মানে কিছুই নাই, 1-0 গোলে তারা পিছিয়ে আছে, টুর্নামেন্ট থেকে তারা বাদ পড়ছে, পেপ গার্দিওলার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। সেকেন্ড হাফে শুরুতে এই বদলিটা তিনি করালেন, যেটা একটা বড় প্রভাব রেখেছে। শুরুতেই যখন জন স্টোনস একটা ফাঁকা হেড মিস করে গেলেন, তখন মনে হচ্ছে যে এটা বোধহয় আর সিটির রাত না। কোভাচিচ যে গোলটা করেছেন, সেই গোলটায় তিনি মিডফিল্ড থেকে রান নেওয়া শুরু করেছেন। একটা প্লেয়ার ক্লাব ব্রুজে, তারা হয়তো চিন্তা করেন নাই যে এইভাবে একা একা রান নিয়ে শটটা করে বসবেন। শট করে কোভাচিচের ওই গোলটা তাদেরকে মানে প্রাণ ফিরিয়ে দিয়েছে। কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে সিটি একবার গোল করার পরে তাদের কাজটা খুব সহজ ছিল, ঘটনা তা না। ক্লাব ব্রুজ এরপরে 3টা কাউন্টার অ্যাটাকে গোল পেতে পারতো। একটা গাভার্দিওলে গায়ে লেগেছে, একটা লেগেছে এডারসন সেভ করেছেন। এবং খুবই সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে, ম্যাচের 70 মিনিটে ক্লাব ব্রুজের কোচ ধরে নিয়েছেন যে তার জন্য একটা ড্র হয়তো যথেষ্ট হবে। তার যে 3 ফরওয়ার্ড, তিনি 3 ফরওয়ার্ডকেই তুলে নিয়েছেন। তুলে নেওয়ার পরে ম্যাচটা অনেকটুকু মানে আমরা কি হতে যাচ্ছে সেটা টের পাচ্ছিলাম। ক্লাব ব্রুজ তো থ্রু করে গেছে শেষ পর্যন্ত। তারাই কি 24 নম্বর দল ক্লাব ব্রুজ সবার লাস্ট 24 নম্বর দল, আগে একটু ভুল বলেছি, ক্লাব ব্রুজ 24 নম্বর দল। তো সেই হিসাব থেকে ম্যান সিটি এই স্নায়ুর চাপ কাটিয়ে কোনো মতে পার পেয়েছে, এবং ম্যানচেস্টার সিটির তো পার পাওয়া হয়ে গেছে। একই সাথে একটু শঙ্কা ছিল পিএসজি কে নিয়ে, তবে সেই পিএসজির এতটা কষ্ট হয়নি। পিএসজি 4টা গোল দিয়েছে, 4-1 গোলে আসলে তারা পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে, যেখানে হচ্ছে গিয়ে বার্কোলা ম্যাচের শুরুতে গোল করেছিলেন, এরপর ওসমান দেমবেলে তিনি হ্যাটট্রিক করলেন এবং পিএসজি সহজ জয় হয়ে গেছে। হ্যাটট্রিক তো আরো একটা হয়েছে, সেটা ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, তিনি হ্যাটট্রিক করলেন। কিন্তু ওসমান দেমবেলের হ্যাটট্রিকটাই এই রাতে সম্ভবত কথা বলার বেশি জায়গা আমাদের জন্য তৈরি করছে। যে পিএসজি এবং স্টুটগার্টের ম্যাচ, সেটা আবার জার্মানির মাঠে গিয়ে সেখানে হারলে পিএসজি বাদ পড়ে যাবে, এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। সেইখানে ওসমান দেমবেলের হ্যাটট্রিকের আগে বার্কোলার যে গোলটা, ওইটা তাদের প্রাণ দিয়েছে, এবং অল্প সময়ের ভেতরে 2-0 3-0 গোলের লিডটা পিএসজি কে অনেক সাহায্য করেছে। এই পিএসজি কে আমরা চিনি না, এই ওসমান দেমবেলেকেও আমরা চিনি না। ম্যান সিটিকে হারানোর পর থেকে এই আবার এক সপ্তাহ বাদে যে চ্যাম্পিয়ন্স লিগে আমরা যে দলটাকে দেখলাম স্টুটগার্টের এগেইনস্টে, সেটা পিএসজির জন্য মানে প্রচন্ড পরিমাণে আশাবাদী হওয়ার মতো জায়গা তৈরি করে হয়তো দেবে। এবং একই সাথে যদি আমরা অন্য ম্যাচগুলোর দিকেও একটু যদি খেয়াল রাখি, সেখানে রিয়াল মাদ্রিদ তাদের আসলে একটা চান্স ছিল মনে মনে যে আমরা যদি হচ্ছে অন্য দলগুলো হেরে যায় তাহলে তারা টপ 8-এ থেকে শেষটা আসলে করতে পারবে কিনা, যদিও সেটা হয়নি। তারপরও রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জিতে নিয়েছে। রড্রিগো তিনি আবারও গোল করেছেন, এবং রড্রিগোর জোড়া গোল, সাথে জুড বেলিংহামের গোল। রিয়াল মাদ্রিদ 3-0 গোলে ম্যাচটা আসলে শেষ পর্যন্ত জিতে নিয়েছে ব্রেসের এগেইনস্টে। রড্রিগো তো পুরো আসলে ফায়ারিং মুডে রয়েছে, পুরা মানে 7 ম্যাচে 10 গোল হয়ে গেছে তার। এমনিতেই ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচেও ছিলেন না, যেহেতু তিনি সাসপেন্ডেড ছিলেন এই ম্যাচে, এই জন্য রড্রিগো খেললেন লেফট সাইডে। এবং অনেকে কিন্তু বলছেন যেটা যে রড্রিগো লেফট সাইডে মনে হয় আরো পলিশ। তার ফার্স্ট গোলটা দেখেন, এবং ব্রেসের সঙ্গে যখন ম্যাচটা রিয়াল মাদ্রিদের, সেই ম্যাচটা শুরু হয়েছে 5 মিনিট পরে, কারণ ব্রেসের ওই জায়গায় ব্যাপক উন্মাদনা যে বারে রিয়াল মাদ্রিদ আসতেছে এলাকার সবাই মানে এই ম্যাচ দেখতে চান, এরকম একটা অবস্থা। রিয়াল মাদ্রিদের মতো ক্লাব প্রথমবারের মতো ব্রেসে গেছে খেলতে। তো সেই ম্যাচে আপনার শুরুতে ব্রেস যে খারাপ করেছে তাও না, ব্রেসের একটা শট
ইনফ্যাক্ট তিবো করতে আর ভালো একটা সেভও কয়েকটা জায়গায় করতে হয়েছে। পিএসজির ম্যাচেও বলছিলাম যে পিএসজির কথা, দোনারুমার একটা দুর্দান্ত সেভ আছে, নইলে ওই ম্যাচটার গল্প অন্যরকম হইতে পারতো। যাই হোক, আবার রিয়াল মাদ্রিদের ম্যাচে ফেরত আসছি। রদ্রিগোকে নিয়ে কথা বলা যেতে পারে। রদ্রিগোর প্রথম গোলটা, তৃতীয় গোলটাও, ফার্স্ট গোলটা তো তার নিজের বানানো, নিজের ফিনিশ করা সবকিছু, কিন্তু তৃতীয় গোলটাতেও তার স্মার্ট ফিনিশিংটা আপনি দেখেন যে যেইভাবে তিনি ফিনিশ করেছেন। আবার যখন আপনি পরের সপ্তাহে আসবে যে কার সঙ্গে রিয়াল মাদ্রিদ খেলবে, সেই ম্যাচে দেখবেন যখন ভিনিসিয়াস আর এমবাপে ফিট থাকবে, তখন আপনি বলবেন যে কাকে বসানো যায়, আর রদ্রিগোকেই বসায় দেওয়া যাবে। মানে রদ্রিগোর সাথে এই ব্যাপারটা অন্যায় হয় আসলে বেশি অনেক ক্ষেত্রে। তবে বড় যে ম্যাচগুলো রয়েছে সেই বড় ম্যাচের মধ্যে হেরে গেছে লিভারপুল, যদিও তাদের কোনো কিছু আসলে যায় আসেনি, তারা 1 নম্বর জায়গাটাতেই রয়েছে। লিভারপুল তারা হেরেছে 3-2 গোলে পিএসভির এগেইনস্টে, এবং বার্সেলোনা ড্র করেছে 2-2 গোলে। তবে বার্সাকে আমার মনে হয় বার্সাকে অনেক টাফ টাইম আসলে এই ম্যাচটাই উপহার দিয়েছে। এগিয়ে গেল ম্যাচে, আবার তারা লিড হারালো, এরপর আবার এগিয়ে গেল, আবার আসলে লিড হারালো। 2 দফায় বার্সেলোনা এগিয়ে গিয়েছিল, 2 দফায় আতালান্তা ম্যাচে ফিরেছে। লামিন ইয়ামাল গোল করেছিলেন বার্সেলোনার হয়ে, এবং সেকেন্ড হাফের ওই গোলে লিড নেয় বার্সেলোনা। এরপরে গিয়ে এদারসন বক্সের বাইরে থেকে একটা ভালো শটে গোল করেন, সমতায় ফেরান দলকে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রোনাল্ডো আরাউহো। 2-1 গোলে বার্সেলোনা এগিয়ে গিয়েছিল ঠিকই, তবে এরপরে মারিও পাসালিচ তিনি আবার সমতায় ফেরান আতালান্তাকে। আতালান্তার যদিও শীর্ষ 8 নিশ্চিত হয় নাই, আর বার্সেলোনা জিততে পারলে তারা সবার ওপরের জায়গাটা রাখতে পারতো, সেই জায়গাটাও তাদের পাওয়া হয় নাই। তাতে অবশ্য তেমন কিছু যায় আসে না। আতালান্তা বরং জিততে পারলে তারা টপ 8-এ থাকতে পারতো, এই আক্ষেপটা তাদের থাকতে পারে। বার্সেলোনার এই ম্যাচ থেকে আক্ষেপের কিছু নেই। বার্সেলোনা শুরু থেকে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে এই দলটা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে, এখন শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নামলে একটা দলের অ্যাপ্রোচ যেরকম হয় সেরকমই হয়েছে। মাঝখানে একটু গাভির ইনজুরি ঘিরে শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, সেটাও বোধহয় সেই ধোঁয়াশাটাও অনেকটুকু বার্সেলোনার ম্যাচ থেকে কেটে গেছে বলা যায়। আর পয়েন্ট তালিকায় যদি আমরা একটু দেখে নিই, বড় আসলে জয় পেয়েছে সেখানে আমরা দেখলাম আর্সেনাল, তারাও জিতেছে। আর্সেনাল জিরোনার এগেইনস্টে পিছিয়ে পড়েছিল, এরপর জর্জিনিও গোল করলেন, ওয়ানেনরি তিনি গোল করলেন, এবং বায়ার্ন মিউনিখ তাদের আসলে মন খারাপ, তারা 3-1 গোলে জিতেছে, কিন্তু মন খারাপ যে টপ 8-এ আসলে তাদের জায়গা হয়নি। রিফাত মাসুদ যে বলছিল আসল জায়গাটা, সেই আসল জায়গায় কি কি পরিবর্তন হলো না হলো সেটা যদি আমরা একটু দেখে নিই। চ্যাম্পিয়ন্স লিগের যে দলগুলোর মধ্যে টপ 8-এ থেকে কারা আসলে ডিরেক্টলি রাউন্ড অফ 16-এ চলে গেছেন, সেই নামগুলো যদি আমরা একটা বার দেখি, সেখানে অবভিয়াসলি প্রথম নামটা লিভারপুল, 2 নম্বরে রয়েছে বার্সেলোনা, 3 নম্বরে আর্সেনাল, 4 নম্বরে ইন্টার মিলান, 5 নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ যারা গেল রাতে জিতেছে, লেভারকুজেন তারাও জিতেছে 6 নম্বরে, 7 নম্বরে লিল, 8 নম্বরে অ্যাস্টন ভিলা। এই 8টা দল রাউন্ড অফ 16-এ সরাসরি থ্রু করেছে, এবং এই 8টা দলের ভেতরে আপনি স্প্যানিশ টিম খুঁজে পাবেন বার্সেলোনা, আপনি ফ্রেঞ্চ টিম খুঁজে পাবেন 2টা, স্প্যানিশ টিম পাবেন 2টা। ফ্রেঞ্চ টিমকে আমরা 2টা পেলাম, লিল পেলাম, আমরা পেয়েছি, লিল পেয়েছি। আমরা আরেকবার একটু কাটে দেখি, লিল আছে সেখানে, ইংল্যান্ডের আছে 3টা টিম, আর্সেনাল আছে সেখানে, অ্যাস্টন ভিলা এবং লিভারপুল, অন্যদিকে লেভারকুজেন একমাত্র জার্মান টিম হিসেবে তারা সরাসরি কোয়ালিফাই করছে। এবং এই 8টা দলের ইতালিয়ান ক্লাবও রয়েছে, ইন্টার মিলান, এই 8টা দলের আসলে আর কিছু বাকি নাই, তারা রাউন্ড অফ 16-এ উঠে গেছে। রাউন্ড অফ 16-এর সেকেন্ড লেগ তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। এবার চলুন আমরা দেখে নিই যে পয়েন্ট টেবিলের 9 থেকে 24 পর্যন্ত কারা আসলে চ্যাম্পিয়ন্স লিগে থ্রু করে গেছে। পয়েন্ট টেবিলের 9 থেকে 24-এর যে লিস্টটা, সেখানে প্লে অফ খেলতে হবে। আমরা দেখছি এখানে 16 পর্যন্ত, রাইট? এক্স্যাক্টলি। আমরা হচ্ছে পরের 8টা দল আগে দেখছি, আতালান্তা, ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসজি, বেনফিকা। যে পিএসজি ছিল 20-এরও নিচে, তারা যেহেতু জিতেছে তারা উঠে এসেছে সেই প্লে অফের প্রথম 8টা স্পটের মধ্যে তারাই আছে। এখন হচ্ছে শেষ 8টা স্পট, সেই শেষ 8টা স্পটে আসলে কারা? মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্ড, ইভেন্টাস গতকালকে রাতে হেরে গেছে বেনফিকার এগেইনস্টে, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং সিপি এবং ক্লাব ব্রুশ। আচ্ছা, তো এই লিস্টটা এখানেই আসলে শেষ ধরা যাবে না, এটা নিয়ে অনেক কথা বলা যাবে, যেমন আমরা জানি যে কে কার প্রতিপক্ষ হতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.